আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। সংবিধানে গণভোট বলতে কিছু নেই, এমন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর হোটেল কন্টিনেন্টালে জনতার ইশতেহার শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেন, জনমত তৈরিতে ও সরকারকে বোঝানোর জন্য গণভোট ইস্যুতে আন্দোলন করছেন তারা। নির্বাচনে হুমকি হয় এ ধরনের কাজে তারা থাকবেন না। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে অন্তর্বর্তী সরকার নেবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই। একই অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দাবি করেন, গণভোট নিয়ে জামায়াতের দাবি জবরদস্তিমূলক। বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে যতটুকু কনসেনসাস হয়েছে তবে রেসপেক্টও থাকতে হবে, কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যমতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। বর্তমান সংসদেরা এটাকে মাথায় রেখে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন বর্তমান সংবিধানকে নিয়ে, এবং এই সংবিধানে গণভোটের কিছু নাই। শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয় সবার একটা স্পষ্ট বলতে হবে আমরা কি চাই, কারণ আজকেও আপনি দেখবেন যে সে বলছে যে যারা জুলাই আন্দোলন করেছেন সবাই টেরোরিস্ট। প্রাথমিক তালিকায় বিএনপি এখনও স্থগিত রেখেছে ৬৪টি আসনের মনোনয়ন। এসব আসনকে ঘিরে নতুন করে আশা দেখছেন মনোনয়ন বঞ্চিতরা। সবাই তাকিয়ে আছেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, শরিকদের জন্য কিছু আসন ছাড় দিয়ে বাকিগুলোতে দলের একক প্রার্থী ঘোষণা করা হবে। তবে চূড়ান্তভাবে যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকে দল অন্যভাবে মূল্যায়ন করবে। রুদ্র রফিকের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ৬৪টি আসনে কোনো প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কোথাও কোথাও পুরো জেলা, আবার কোনো কোনো জেলায় একাধিক আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেনি দলটি। ঢাকা 10 পরে ঘোষণা করা হবে। ঢাকার ২০টি আসনের মধ্যে ৭টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। খালি এসব আসনকে ঘিরে নানা সমীকরণ মেলাচ্ছেন প্রার্থীরা। তাদের আশা, সঠিক মূল্যায়ন হলে তালিকায় নাম উঠবে তাদের। ধানমন্ডিতে আমরা যেমন ৩২ নম্বর, এটা হলো তাদের দ্বিতীয় তীর্থস্থান গোপালগঞ্জের পরে। ঢাকা শহরের প্রাণকেন্দ্র বলা চলে কিন্তু এটাকে। এ জায়গাতে আমি মনে করি যে দলের নেতাকর্মীরা যেন আহত না হয়, হতাশ যেন না হয়, তাদের মধ্য থেকে যেন তাদের প্রার্থী তারা পায়। আমি মনে করবো যে দল সেটা বিবেচনা করা উচিত। আন্দোলন সংগ্রাম, দীর্ঘদিনের ত্যাগ ও ভবিষ্যৎ রাজনীতির কথা বিবেচনা করে খালি থাকা আসনে যোগ্য প্রার্থী নির্বাচন করবে দল, এমন চাওয়া মনোনয়ন প্রত্যাশীদের। জনগণ বসে আছে যেখানে আমাদের প্রার্থীদের ডিক্লেয়ার হবে, এবং সেটা অবশ্যই বিএনপির পক্ষের প্রার্থীদের ডিক্লেয়ার হবে। তো আমার নামে ৩২৯টা মামলা আছে। আমি যেহেতু দীর্ঘদিন ওই এলাকায় রাজনীতি করি এবং সততার সাথে মানুষ আমার উপর আস্থা রাখে, সব মিলে পার্টি আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এটাই বিশ্বাস করি ইনশাআল্লাহ। যুগপথ আন্দোলনের শরিকদের জন্য কিছু আসন দিয়ে বাকিগুলোতে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানান দলটির নীতি নির্ধারক পর্যায়ের এই নেতা। আবার কয়েকটি আসন রয়েছে যেখানে বিএনপির ২-৩ জন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করছে, ২ জন প্রায় সমানভাবেই জনপ্রিয়তা। এদের জন্য কয়েকটি আসনে আমরা অপেক্ষা করে আছি, কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত দেওয়া হবে। ২-১টি ক্ষেত্রে যদিও অ্যানোমালি থাকে সেটি আবার মনোনয়ন বোর্ড নতুনভাবে চিন্তাভাবনা করবে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আবার পুনর্বিবেচনা করবেন। তবে যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদের নিরাশ করবে না দল। যারা নমিনেশন পায় নাই, সামনে তো আরো অনেক কিছু আছে। লোকাল পলিটিক্স যারা করে, লোকালি অনেক পদ আছে, উপজেলা আছে, পৌরসভা আছে, জেলা পরিষদ আছে, এগুলো একটা একটা করে তাদেরকে দিয়ে ফিল আপ করা হবে। দল ও দেশের স্বার্থে নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তকে মেনে নেবে বলে প্রত্যাশা বিএনপির সিনিয়র নেতাদের। আশা করি একটি সুষ্ঠু নির্বাচন আমরা পারব। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। সন্দেহবশত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাজেহাল করা হতো বিগত সরকারের সময়। তারই ধারাবাহিকতায় আইন হাতে তুলে নিয়ে এখনো চলছে মব। শুধুমাত্র গত ১৪ মাসে গণপিটুনিতে নিহতের সংখ্যা ২১৬ জন। তবে পুলিশের দাবি, মব বন্ধে কঠোর অবস্থান তাদের। বিশেষজ্ঞদের মতে, মব ভায়োলেন্স বন্ধে সরকারের ঘোষিত দৃঢ় অবস্থান বাস্তবায়নের পাশাপাশি শক্তিশালী ও স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে, না হলে এ রেশ করাবে আসন্ন নির্বাচনে। আরো জানাচ্ছেন জাহিদ রহমান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২ নভেম্বর রোববার গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন বগুড়ার শিবগঞ্জের ৩ জন। ২৬ অক্টোবর চট্টগ্রামের আনোয়ারায় গরু চুরি সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটে।
10 সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিং এলাকায় গণপিটুনির ঘটনায় নিহত হন 2 জন। সুযোগ পেলেই আইন হাতে তুলে নেওয়ার প্রবণতায় হুমকিতে জীবন। কে অপরাধী কে নির্দোষ মব সৃষ্টিতে বোঝার সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর পরিসংখ্যান অনুযায়ী গত বছর সেপ্টেম্বর থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত 13 মাসে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে 204 জন নিহত হয়। আর মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF বলছে শুধু গত অক্টোবরে গণপিটুনিতে নিহত হয় 12 জন। বিশেষজ্ঞদের মতে ক্ষুব্ধ বা স্বার্থ উদ্ধারী এসব ঘটনার পেছনে মূল কারণ হিসেবে কাজ করে। এই অনৈতিক আইন বহির্ভূত বা বিধি বহির্ভূত চর্চার জায়গাটা যখন বেড়ে গেল এবং যথাযথ প্রতিবাদ আইনগত বা যে ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গটা যখন খুব সীমিত হয়ে যাচ্ছে বা সীমিত থাকছে, তখনই যে মব যারা করতে চান বা মব মনস্ক ব্যক্তি যারা, তারা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা পাচ্ছে। এই জায়গাটাতে লাগাম টেনে ধরা খুবই প্রয়োজন এবং জরুরি ভিত্তিতে প্রয়োজন। তা না হলে এই মবের প্রসঙ্গ সামনের নির্বাচন পর্যন্ত, নির্বাচনের যে পরিবেশ বা নির্বাচনী মাঠে যে উত্তাপ, নির্বাচনে যে উত্তাপ, সেই নির্বাচনী উত্তাপকেও কিন্তু নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে পুলিশের দাবি এমন অপরাধের সাথে জিরো টলারেন্স নীতি তাদের। মবের বিষয়ে আমাদের সবসময় জিরো টলারেন্স, কিন্তু একটা জিনিস হয় কি, মবের ক্ষেত্রে এটা একটা তাৎক্ষণিক রিয়াকশন। তো এখন এমন হয়, দেখা গেছে যে এমন একটা সংখ্যা বা গুজবের ভিত্তিতে মবটা তৈরি হয়েছে, এমনও দেখা গেছে। এখন পুলিশ সদস্য ইনিশিয়ালি এক ধরনের রিয়াকশন করে, সংখ্যা হয়তো কম থাকে, তখন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু যখনই আমরা যাই তখন আমরা অতিরিক্ত ফোর্স সেখানে যে মোতায়েন হয় এবং প্রতিটা ঘটনায় কিন্তু মবের আমরা কিন্তু তদন্ত করা হয়েছে এবং তদন্ত এটা চলমান এবং বেশ কিছু ঘটনায় আমরা আসামিদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করেছি। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনগণকে সচেতনতার পাশাপাশি দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত সমাজ গড়ার তাগিদ বিশেষজ্ঞদের। জাহিদ রহমান, RTV, ঢাকা। এবার 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে 4টি সংগঠন থেকে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এর ব্যানারে অবস্থান করছেন তারা। অন্য দুটি দাবি হলো চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। এর আগেও একাধিকবার আলোচনা হলেও সমাধান হয়নি। এ কারণে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষকরা। আমরা আসলে জাতি গড়ার কারিগর। যদি আপনার ফাউন্ডেশনটাই সঠিক না থাকে, আপনার ফাউন্ডেশনের জায়গাটা যদি মজবুত না হয়, তাহলে কিভাবে আপনি শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত করবেন? আমাদের প্রধান দাবি হলো সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে 10ম গ্রেড দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি 10 বছর এবং 16 বছর পূর্তিতে সহকারী শিক্ষকদেরকে উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত করা হয়েছে, সে উচ্চতর গ্রেড দিতে হবে। আর আমাদের তৃতীয় দাবি হলো শতভাগ পদোন্নতি দিতে হবে। 16 বছর চাকরি করে আমার একটি প্রমোশন নাই, আমি সেই সহকারী রয়ে গেছি। আমরা শিক্ষক কি পারি না? আমাদের কি পদমর্যাদা দিতে পারেন না? দেওয়ালে পিঠ থাকার কারণে আমরা আশ্বাসে বিশ্বাসী নই, আমরা এখন প্রজ্ঞাপনে বিশ্বাসী। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সর্দার রাজীব। রাজীব, আন্দোলনের সবশেষ কি অবস্থা দেখছেন এবং সরকারের কোন প্রতিনিধি দল শিক্ষকদের সঙ্গে দেখা করেছেন কিনা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় শহীদ মিনারে। আপনি জানেন যে আজ সকাল 9টা থেকে কিন্তু 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন। অনেকেই কিন্তু গতকাল রাত থেকেই এখানে এসেছেন এবং আমরা যদি একটু দেখাই যে এই শহীদ মিনারটা কিন্তু পুরোপুরি ভরে গেছে শিক্ষকদের মাধ্যমে এবং তাদের সঙ্গে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি যে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের অধিকার আদায় না হবে। এবং এখন পর্যন্ত কিন্তু সরকারের কোনো প্রতিনিধি দল এখানে আসেননি। আন্দোলনের প্রায় 6 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখন আসেননি। এবং আমরা কিন্তু এখানে দেখেছি রাজনৈতিক দল এনসিপি সহ এবং এলডিপির নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন এবং তারা সংহতি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে শিক্ষকদের এই দাবি যৌক্তিক এবং সরকারকে অচিরেই এই দাবি মেনে নেওয়া উচিত। এছাড়াও আমরা কিন্তু বাংলাদেশ সচিবালয় সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীর নেতৃবৃন্দকে কিন্তু এখানে আসতে দেখেছি এবং এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখেছি। এই সঙ্গে আমি আরেকটি কথা বলে রাখি যে শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি
যে অন্তর্বর্তী সরকারের এই সময়ে তারা আন্দোলন করার কারণে বা এই অবস্থান নেওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে বিগত সরকার বেশ কিছু কাজ না করলেও এই সরকার কিন্তু তাদের দাবি দেওয়া পালন করছেন এবং পরবর্তী সরকার তাদের এই দাবি মানবেন কিনা সেই ভয়তেই কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। এবং তাদের আরেকটি কথা রয়েছে যে তারা যে সমমর্যাদায় রয়েছেন তাদের একই মর্যাদার পরীক্ষণ যে শিক্ষকরা রয়েছেন, এছাড়াও নার্সিং যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু 10ম গ্রেডে রয়েছেন, অথচ তাদেরকে কিন্তু বা আজকের যে আন্দোলনে যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকদেরকে কিন্তু 13তম গ্রেডে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এটাকে এক ধরনের বৈষম্য বলে তারা করছেন এবং তারা বলছেন যে যেহেতু সকলেই আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমেই তাদের অধিকার নিয়ে যাচ্ছেন তাই তারাও আজকে এই আন্দোলনে এসেছেন এবং তারা বলছেন এই আন্দোলন থেকে কিন্তু তারা সফলতা না নিয়ে, অর্থাৎ তারা আন্দোলনের যে উদ্দেশ্যে আসছেন 10ম গ্রেডে যাওয়া সহ 3 দফা দাবি, এই 3 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবেন না এবং তারা একই সঙ্গে বলেছেন প্রয়োজনে রক্ত ঝরাবেন, তবুও কিন্তু তারা তাদের দাবি পূরণ ছাড়া তারা যাবেন না। প্রয়োজনে যদি সরকারের পক্ষ থেকে কেউ না এসে যোগাযোগ না করেন অচিরেই তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে তারা কিন্তু যমুনা অভিমুখে লং মার্চ বা যমুনা অভিমুখে কর্মসূচি দেওয়ার মতো হুঁশিয়ারি দিয়েছেন। এই ছিল আমার কাছে মিতু সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুন লেগেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। দুপুর 12টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেটে আগুনের ঘটনা ঘটে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায় দুপুর 12টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় কালো ধোঁয়া দেখে আশপাশের লোকজন আসে আগুন নেভাতে। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম তারেক। আগুন নিয়ন্ত্রণের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, আসলে আজকে সকাল 11:40 কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে বিষয়টি আমাদের জানিয়েছে যে 11:40 অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়েছে এবং তারা সংবাদ পেয়ে কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিসের প্রথমে 3টি ইউনিট, পরবর্তীতে উত্তরা থেকে আরো 2টি ইউনিট এবং পরবর্তীতে আরো 2টি ইউনিট যুক্ত হয়ে কিন্তু এখন পর্যন্ত প্রায় 7টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে এবং পর্যন্ত কিন্তু আগুন নির্বাপন করা সম্ভব হয়নি, যেহেতু এটি একটি তুলার গুদাম। এখানে কিন্তু বেশ কয়েকটি তুলার গুদাম রয়েছে। একটি তুলার এই গুদামে আগুন লাগার পর কালো ধোঁয়া দেখে কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে যায় এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। যেহেতু তুলার গুদামে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেখান থেকে একটি গুদাম থেকে প্রায় 5-6টি গুদামে আগুন লেগেছে এবং এখান থেকে ব্যবসায়ীরা বলছে যে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো ক্ষয়ক্ষতি বা কোনো প্রাণনাশের ঘটনার সংবাদ এখনো পাওয়া যায়নি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখছে যারা নমিনেশন প্রত্যাশী রয়েছে তাকে দেখছে এবং বিভিন্ন তাদের কর্মীরা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করার চেষ্টা করছে, তাদের ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণ আসেনি এবং সম্পূর্ণ যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস কিন্তু আমাদের যে বিষয়টি জানিয়েছে যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার পরে তারা একটি ব্রিজ করবে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কতটি গোডাউন আগুনে হয়েছে, নষ্ট হয়েছে সেটি তারা জানাবে। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে যে এটি কিন্তু একটি তুলার ব্যবসায়ের একটি এলাকা। এখানে কিন্তু মনো কটন ফাইন যেই কারখানাটি রয়েছে সেটি কিন্তু সরকারিভাবেই ভাড়া দিয়ে কিন্তু বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু এখানে গুদামে ব্যবসা পরিচালনা করে থাকে এবং তারা কিন্তু তাদের রুটি রুজির কিন্তু শেষ সম্বল কিন্তু এই ব্যবসায় এবং তারা কিন্তু অনেকেই বলছে যে তারা কিন্তু একদম পথে বসেছে। আমার সাথে একজন ব্যবসায়ী রয়েছে, আমরা তার কাছে একটু জানতে চাইবো যে আসলে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যোগাযোগ করব। দায়িত্ব নেওয়ার পর পঞ্চমবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 9:40 রাষ্ট্রপতি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মুর্তজা আলী খান তাকে স্বাগত জানান।
পরে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত শেষে কালাচাঁদপাড়ায় জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাড়িতে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটান। সার্কিট হাউসে রাত্রি যাপন শেষে রোববার বঙ্গভবনে ফিরবেন রাষ্ট্রপতি। এদিকে তার সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাগজে কলমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ। তবে তার তোয়াক্কা না করেই মহাসড়কটির সীতাকুণ্ড মিরসরাই অংশে দাপিয়ে বেড়াচ্ছে এসব নিষিদ্ধ যানবাহন। হাইওয়ে পুলিশের চোখের সামনেই অনিয়ম হলেও অনেকটাই নির্বিকার দেখা যায় তাদের। এতে একদিকে বাড়ছে দুর্ঘটনা, অন্যদিকে ব্যাহত হচ্ছে সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুলাইমান কবির। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড মিরসরাই অংশের দৈর্ঘ্য প্রায় ৬৭ কিলোমিটার। দুর্ঘটনা নিয়ন্ত্রণে মহাসড়কটিতে 3 চাকার যান চলাচল নিষিদ্ধ হলেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। আইন অমান্য করেই মহাসড়কটিতে প্রতিনিয়ত দাপিয়ে বেড়াচ্ছে শত শত 3 চাকার যানবাহন। এতে পথচারীদের পাশাপাশি বিপাকে পড়ছেন বাস, ট্রাক সহ দূরপাল্লার পরিবহনের চালকরা। এছাড়াও প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, যেখানে প্রাণ হারাচ্ছেন অনেকেই। যেহেতু এটা মহাসড়ক, ঢাকা চিটাগাং হাইওয়ে রুট, প্রতিদিন প্রায় 30-40 হাজার গাড়ি রেগুলার আপ ডাউন করে, দ্রুত যানবাহন বেশি চলাচল করে। যেহেতু এগুলা এই 3 চাকা গাড়িগুলা জায়গায় জায়গায় স্টপ করে, সেই জন্য দুর্ঘটনার প্রবণতা একটু বেশি হয়। মহাসড়কে 3 চাকার যান বন্ধ করা উচিত, কারণ এগুলোর কারণে অনেক সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লাস অনেক জনদুর্ভোগ হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রচুর প্রাণহানি ঘটছে। আমি কর্তৃপক্ষের কাছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন করব, খুব দ্রুত এটি বন্ধ করা হোক। চলতি বছরের প্রথম 10 মাসে মহাসড়কটি সীতাকুণ্ড মিরসরাই অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 104 জন, যার প্রধান কারণ 3 চাকার যানবাহনের অতিরিক্ত গতি, উল্টো পথে যাত্রা সহ যত্রতত্র পার্কিং। পুলিশের চোখের সামনেই অনিয়ম হলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে নানা সীমাবদ্ধতার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। 3 হুইলার বন্ধ করা কোনো কঠিন বিষয় না, কিন্তু আমরা কালকে থেকে 3 হুইলার বন্ধ করলে তার যে চাপটা, তাদের জীবন জীবিকার বিষয়টা তো আবার কেউ না কেউ কাউকে না কাউকে সরকারকে মনে রাখতে হয়। সুতরাং আমাদের খুব ব্যালেন্স করে আসলে চলতে হয়। সমস্যা সমাধানে নিয়মিত মাইকিং, অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই নিষিদ্ধ যানজট যেন মহাসড়কে চলাচল না করা হয়, সেজন্য আমরা মাইকিং এর ব্যবস্থা করতেছি এবং এই যানগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করে আমরা প্রসিকিউশন দাখিল করতেছি। আমরা অতি শীঘ্রই এই মোবাইল কোর্ট পরিচালনা করব। যেহেতু আপনার ট্রাক পার্কিং ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ওই বিষয়ে আমরা মোবাইল কোর্ট শেষে এই 3 হুইলার বিষয়ে অতি সত্বর আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। 2015 সালে দেশের 22টি মহাসড়কে 3 চাকা যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার, যার প্রজ্ঞাপন জারি হয় 2019 সালের আগস্টে। সুলাইমান কবির, RTV। ঢাকার ধামরাইয়ের ডাউটিয়ার পূর্ব ঘোষণা ছাড়া একটি ব্যাটারি কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও শিল্প পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকরা জানান, সকালে কারখানায় এসে গেটে তালা ও কারখানা বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান তারা। এর প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে চলতি মাসে পূর্ণ বেতন ও বিভিন্ন পাওনাদি পরিশোধ সহ কয়েক দফা দাবি তুলে ধরেন। খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ উপস্থিত হলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হলেও শ্রমিকেরা অবরোধ ছেড়ে দেয়। মার্কস অলরাউন্ডার দেখাও যত প্রতিভা তোমার, এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হলো শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাই মার্কস অলরাউন্ডার ময়মনসিংহ আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা। সকালে নগরীর ময়মনসিংহ জেলা স্কুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম। এতে নগরীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ত্রিশাল, ভালুকা ও গফরগাঁও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত গল্প বলা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ব্রোঞ্জ মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। পর্যায়ক্রমে সারা দেশ থেকে আসা 3 শিক্ষার্থী পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। আজ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের। প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে মোট 10টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। পদকের লড়াই 30টি দেশের মোট 209 জন আর্চার এবার অংশ নিচ্ছেন। রিকার্ভে 54, কম্পাউন্ডে 38 জন মিলিয়ে এবারে অংশ নিচ্ছেন মোট 92 জন নারী।
এছাড়া 80 জন কোচ, অফিসিয়াল ও 17 জন অতিথি অংশ হচ্ছেন এশিয়ান আর্চারির এবারের আয়োজনে। শনিবার শুরু হয়ে 14 নভেম্বর শেষ হবে মাঠের লড়াই। উদ্বোধনী দিনে রাজধানীর একটি 5 তারকা হোটেলে হবে এশিয়ান আর্চারি কংগ্রেস ও নির্বাচন। বিকেল 3টায় শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা 6টায়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সদস্য কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।